আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই চলে আসো আমাদের টেস্ট পেপার সলিউশন ক্লাসে। তোমরা যারা এবার এসএসসি 26 ব্যাচ রয়েছো, যারা 27 ব্যাচ রয়েছো, তোমরা প্রত্যেকে আজকের ক্লাসে জয়েন করে নাও। আমরা আজকে যেই টপিকটা পড়তে যাচ্ছি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স। তোমাদের ইংলিশ গ্রামার পার্টে সবচেয়ে যেই টপিকটাকে কঠিন তোমরা মনে করো, সেই টপিকটা নিয়ে ক্লাসে হাজির হয়েছি এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা যারা এখানে আছো তোমরা সবাই আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ এবং আমার বিশ্বাস যে তোমরা সবাই যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করো, তোমাদের জন্য খুব ইজি হবে এই টপিকটা। তো চেঞ্জিং সেন্টেন্স অথবা আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আমরা আজকে অনেকগুলো কলেজের কোয়েশ্চেন সলভ করবো এবং সবচেয়ে বেশি হার্ড কোয়েশ্চেন হয়। আমি টেস্ট পেপার অ্যানালাইসিস করে যেই কলেজটাকে দেখি সবচেয়ে বেশি হার্ড করে, সেটা হলো তোমাদের নটরডেম কলেজ। সো নটরডেমের কলেজটা দিয়ে আমরা শুরু করছি এবং তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো, এই পিডিএফটা তোমাদেরকে দেওয়া হবে। সবাই যেই কাজটা করবা শেয়ার করে দিবা, বন্ধুদেরকে মেনশন করে দাও, সবাই শেয়ার এবং মেনশন করে দাও। আমাদের আজকের ক্লাসটি তোমাদের সবার জন্য অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং আমার বিশ্বাস যারা এইচএসসি ব্যাচ রয়েছ, যাদের এতদিন টেনশন ছিল যে টেস্ট পেপার কিভাবে সলভ করব এবং টেস্ট পেপারের যেই কঠিন টপিকটা, এই টপিকটা দিয়ে আমরা শুরু করছি। আমি আশা রাখি প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখানে রয়েছ, তোমরা খুব ভালোভাবে আজকের ক্লাসটি বুঝতে পারবে এবং যত বেশি প্র্যাকটিস করবা, দেখো গ্রামার যত বেশি প্র্যাকটিস করা যায় ততই ভালো করতে পারবা। ওকে, আচ্ছা, সো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি মেইন আলোচনা এবং তোমরা যারা এখানে আছো, আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা সবাই আজকের ক্লাসটি শেয়ার করে দিবে, বন্ধুদেরকে জানিয়ে দিবে। ওকে, আচ্ছা, সো আমি দেখতে চাই কারা কারা শেয়ার করেছো, শেয়ার ডান লিখো। দেখো তোমাদের টেস্ট এক্সাম যেটা 2026 সালে তোমরা অলরেডি ডান করেছো, এই টেস্ট এক্সামে তোমরা যদি ভালো করতে চাও তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো, টেস্ট এক্সামের প্রশ্নে যদি তুমি ভালো করতে চাও, মানে এই কোয়েশ্চেনগুলো যদি তুমি সলভ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই একবারে ঠান্ডা মাথায় সলভ করতে হবে। কেউ মুখস্থ করে ভালো করতে পারবা না। অনেকে আমরা দেখেছি যে টেস্ট পেপার কিনে এরপরে মুখস্থ করে, না, এটা কিন্তু করা যাবে না। ওকে, আচ্ছা, আমি একটু শেয়ার করেই শুরু করছি। আচ্ছা, অনেকে ক্লাস লিঙ্ক খুঁজে পাচ্ছে না মনে হয়, সো আমি তোমাদেরকে হ্যাঁ, আমি সব শেয়ার করেছি। এখন আসো, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 5টা কোয়েশ্চেন আছে এবং আমরা আগে দেখব কোন কোন কোয়েশ্চেনে বা কোনটাতে কি চেঞ্জ করতে বলেছে। চেঞ্জিং সেন্টেন্স মানে কি, যে সেন্টেন্স চেঞ্জ হবে কিন্তু অর্থ চেঞ্জ হবে না। সেন্টেন্সের কি অর্থটা কি হবে না, চেঞ্জ হবে না। সো আসো আমরা যদি দেখি, আমরা এখানে প্রথম যেই এ নাম্বার অপশনটা বা এ নাম্বার যে কোয়েশ্চেনটা আছে, এখানে একটু খেয়াল করে দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই সিম্পল, মানে এখানে সিম্পল সেন্টেন্স করতে বলছে। মনে রাখবা, যখন সিম্পল করতে বলা হবে তার মানে তোমাদেরকে ওই যে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড মাথায় নিয়ে আসতে হবে। খেয়াল করে দেখো আমরা যখন দেখব সিম্পল দেওয়া আছে, তার মানে এই সেন্টেন্সটা হয় কমপ্লেক্সে আছে, না হয় কম্পাউন্ডে আছে। এটা আমরা একটু পরে দেখব। এরপরে খেয়াল করে দেখো, বলা আছে অ্যাক্টিভ করার জন্য। দ্যাট মিনস এটা ভয়েস থেকে আমাদের প্রশ্নটা করেছে, ভয়েস থেকে কি প্রশ্নটা করেছে এবং এইটা প্যাসিভে আছে, আমরা এটা কি অ্যাক্টিভ করব। এরপরে দেখো কম্পাউন্ড আছে, তার মানে আমাদের কম্পাউন্ড যখন আসবে তখন সিম্পল এবং কমপ্লেক্সের কথা নিয়ে আসতে হবে। ওই যে দেখো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড মাথায় নিয়ে আসবা। অ্যাক্টিভ, প্যাসিভ, দ্যাট মিনস অ্যাক্টিভ থাকলে তোমার মাথায় নিয়ে আসবা কি, এটা প্যাসিভে আছে, এটাকে অ্যাক্টিভ করতে হবে। এরপরে খেয়াল করে দেখো নেগেটিভ। সো এখানে খেয়াল করে দেখো নেগেটিভ করতে বলেছে, দ্যাট মিনস এটা অ্যাফার্মেটিভে আছে, এটাকে কি করতে হবে, নেগেটিভ করতে হবে। আর এখানে দেখো পজিটিভ যখন থাকবে, মনে রাখবা অধিকাংশ শিক্ষার্থী এই ভুলটা করে, সেটা হলো পজিটিভ মানে মনে করে অ্যাফার্মেটিভ না। পজিটিভ যদি থাকে তার মানে ধরে নিতে হবে এটা ডিগ্রি থেকে কোয়েশ্চেন করা হয়েছে। এই কোয়েশ্চেনটা করা হয়েছে কোথা থেকে, ডিগ্রি থেকে। আবার বলতেছি, যদি পজিটিভ লেখা থাকে অনেকে কি মনে করে, ওই যে পজিটিভ নেগেটিভ মনে করে, না। মনে রাখবা যদি নেগেটিভ থাকে তার মানে এটা নিয়ে আসবে অ্যাফার্মেটিভ। কি ভাইয়া, অ্যাফার্মেটিভ। আর যদি পজিটিভ থাকে তাহলে তোমার মাথায় নিয়ে আসতে হবে কম্পারেটিভ আর সুপারলেটিভ। সো কম্পারেটিভ আর কি সুপারলেটিভ। দেখো তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বেসিক ক্লাস অনেকে করেছো ভাইয়া, যারা শেয়ার করেছো
প্রত্যেকে এটা পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। যারা শেয়ার করেছো প্রত্যেকে পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা ওকে, সবাই পেয়ে যাবে। আসো আমি একবার বেসিক দিয়ে বোঝানোর চেষ্টা করব। দেখো আমাদের এই 5টা কোশ্চেন আমাদেরকে কি করতে বলেছে, চেঞ্জ করতে বলেছে। তো এখানে সিম্পল করতে বলেছে, দ্যাট মিন্স আমাকে মাথায় রাখতে হবে এই যে সেন্টেন্সটা আছে এটা কি কমপ্লেক্সে আছে নাকি কম্পাউন্ডে আছে। কম্পাউন্ড যদি থাকে তাহলে আমরা জানি কিভাবে বুঝবো, কম্পাউন্ড থাকতে হলে আমরা বুঝবো যে ওইখানে অ্যান্ড, বাট, অর, ইয়েট, অ্যান্ড সো, ঠিক আছে, এগুলো ব্যবহার করা হয়। এগুলো কি ব্যবহার করা হয়? তাহলে খেয়াল করে দেখো ভাইয়াপুরা, আমরা যদি প্রথম কোয়েশ্চেনটা দেখি, প্রথম কোয়েশ্চেনটা এই সেন্টেন্সটা কিসে আছে, এটা কি কম্পাউন্ডে আছে? না, এখানে কম্পাউন্ড নাই। কারণ হচ্ছে এইখানে অ্যান্ড, বাট, অর, ইয়েট এগুলো নাই, দ্যাট মিন্স এটা কম্পাউন্ডে না, এটা কমপ্লেক্সে আছে। দেখো ডব্লিউএস ওয়ার্ড বা ক্লজ মার্কার আছে। সো ডব্লিউএস ওয়ার্ড বা ক্লজ মার্কার যদি থাকে দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে আছে। এই কমপ্লেক্স থেকে তোমাকে কি করতে হবে, সিম্পলে করতে হবে। সো এইখানে তোমাদেরকে বলি, যখন এই টাইপের কোশ্চেন পাবা খুব ইজিলি অ্যান্সার করতে পারবা, খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। যখন এই টাইপের তুমি পাবা তখন ইজিলি অ্যান্সার করতে পারবা। ওকে, কিভাবে আমি তোমাদেরকে বুঝাচ্ছি। প্রথম বিষয়টা হলো, দেখো যখন তুমি দেখবা এইখানে ওয়াইল বা কমপ্লেক্স আছে সেই ক্ষেত্রে দেখবা দুইটা ভার্ব আছে। এই দেখো হ্যাভ বিন, এখানে একটা ভার্ব আছে, হ্যাভ বিন ইনভেস্টিগেটেড একটা ভার্ব আছে। আবার দেখো আরেকটা ভার্ব আছে, দেয়ার ইজ, দুইটা ভার্ব আছে। কমপ্লেক্স সেন্টেন্সে কয়টা ভার্ব থাকবে? দুইটা ভার্ব থাকবে। সিম্পল সেন্টেন্সে কয়টা ফাইনিট ভার্ব থাকবে? একটা ফাইনিট ভার্ব থাকবে। তাহলে খুব মজার বিষয় দেখো, এইখানে হচ্ছে ওয়াইল মেনি অল্টারনেটিভস টু দেখো ফসিল ফুয়েলস হ্যাভ বিন ইনভেস্টিগেটেড, এখানে একটা ভার্ব ফাইনিট ভার্ব আছে, এখানে একটা ফাইনিট ভার্ব আছে, আবার এইখানে দেখো একটা ফাইনিট ভার্ব আছে। কিন্তু আমাদেরকে করতে বলেছে হচ্ছে সিম্পল সেন্টেন্স। যখন সিম্পল সেন্টেন্স করতে বলবে তখন তোমার আমার মাথায় নিয়ে আসতে হবে এই দুইটা ভার্ব থাকবে না, এই দুইটা ভার্ব থাকবে না, মানে দুইটা ফাইনিট ভার্ব থাকবে না। একটা ফাইনিট ভার্ব কি হয়ে যাবে, আইএনজি অথবা নন ফাইনিট ভার্ব হয়ে যাবে। আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি, খুব শর্টকাটে অ্যান্সার করতে পারবা। প্রথম কথা হচ্ছে ভাইয়া খেয়াল করে দেখো, প্রথম কথা হচ্ছে এইখানে একটা ভার্ব আছে, এইখানে একটা ভার্ব আছে। সো এই দুইটা ভার্ব, এই দুইটা ফাইনিট ভার্বের মধ্যে একটা ফাইনিট ভার্ব থাকবে, আর আরেকটা ফাইনিট ভার্ব আইএনজি হয়ে যেতে পারে অথবা বি থ্রি ফর্ম হয়ে যেতে পারে। সো এখানে আমরা জানি হোয়াইল, দেখো হোয়াইল মেনি অল্টারনেটিভস টু ফসিল ফুয়েলস হ্যাভ বিন ইনভেস্টিগেটেড দেয়ার ইজ স্টিল কোয়ার্ড, যেখানে অথবা যদিও, আমরা বলি না যদিও, দো অল দো অথবা হোয়াইল, এগুলো দ্বারা যদি যদিও বা শর্ত এরকম বুঝায়, তো সেই ক্ষেত্রে আমাদের সিম্পল সেন্টেন্স করতে হলে ইনস্পাইট অফ আনতে হবে অথবা ডেসপাইট আনতে হবে। খেয়াল করে দেখো, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, যেটাই দাও ডেসপাইট আনবা, যে কোনো একটা আনলা। এরপরে খেয়াল করে দেখো এই যে ভার্বটা আছে, এই যে ভার্বটা আছে এটাকে আমরা নন ফাইনিট ভার্ব করে ফেলবো। এটাকে কি করে ফেলবো, নন ফাইনিট ভার্ব করে ফেলবো। আসো আমরা এটাকে নন ফাইনিট ভার্ব করে ফেলি। খেয়াল করে দেখো এইখানে আছে হ্যাভ বিন, এটাকে বানিয়ে ফেলতে হবে কি, হ্যাভিং বিন, এরপরে দেখো ইনভেস্টিগেটেড। জাস্ট সব কিন্তু চেঞ্জ করা লাগে না, খেয়াল করে দেখো ইনভেস্টিগেটেড। তো খেয়াল করে দেখো ভাইয়া পুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াইল, দো, অল দো, যদি এরকম থাকে তাহলে আমাদের কি হবে, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, যে কোনো একটা বসাবা। এরপর দেখো তোমাকে চেঞ্জ করতে হবে কি, এই যে হ্যাভ বিন ইনভেস্টিগেটেড, এটা হয়ে যাবে কি হ্যাভিং বিন ইনভেস্টিগেটেড। এখন কথা হলো ভাইয়া কেন হবে এইটা হওয়ার কারণটা হলো, দেখো এইটার হইলো কারণটা কি, যে ভাইয়া আমরা এখানে এটাকে কি বানাবো, এটাকে হচ্ছে সিম্পল বানাবো। তো এখানে যেহেতু আমরা হ্যাভ বিন ইনভেস্টিগেটেডকে আমরা আইএনজি করতেছি, তখন আর বিন আনা লাগবে না, কারণ হ্যাভিং এর পরে সরাসরি বি থ্রি বসে, হ্যাভিং এর পরে সরাসরি কি বসে, বি থ্রি বসে। তার মানে দেখো এই হ্যাভ বিন ইনভেস্টিগেটেড এটা হয়ে যাবে কি হ্যাভিং ইনভেস্টিগেটেড। এইবার এইখানে যতটুকু আছে মেনি অল্টারনেটিভস, এটা পুরোপুরি লিখে দাও, ডট 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 দিয়ে লিখে দিলাম, এটা পুরোটা লিখে দিবা। এরপরে দেখো, এরপরে তোমার বাকি যে অংশটা আছে দেয়ার ইজ, বাকি অংশ লিখে দাও, শেষ। বাকি অংশ লিখে দিলে কি শেষ। বুঝতে পেরেছি সবাই?
সবাই বুঝতে পেরেছি ভাইয়া? জাস্ট দুইটা জায়গা চেঞ্জ করবা। নাম্বার 1 এই ক্লজ মার্কারটা চেঞ্জ হবে। নাম্বার 2 তোমার যে দুইটা ভার্ব আছে দুইটা ভার্ব একটা হয়ে যাবে। দুইটা ভার্ব কি হয়ে যাবে? একটা হয়ে যাবে। এতটুকুই। বুঝাইতে পারছি? সবাই কি প্রথম কোশ্চেনটা বুঝছো? ক্লিয়ার ক্লিয়ার সবাই? প্রথমটা সবাই বুঝছো কিনা? আচ্ছা আবার বলতেছি আমি আবার বলতেছি দেখো, এই যে এখানে কমপ্লেক্স সেন্টেন্স আছে, কমপ্লেক্স সেন্টেন্সকে তুমি যদি সিম্পল করতে যাও মাত্র দুইটা বিষয় মনে রাখবা। প্রথম কথা হচ্ছে যে ক্লজ মার্কার বা কনজাংশন থাকবে, আবার বলতেছি দেখো, যারা বুঝো নাই আবার বুঝো, যে কমপ্লেক্স সেন্টেন্সকে যখন তুমি সিম্পল করতে যাবা দুইটা কথা মনে রাখবে। একটা হচ্ছে এই ক্লজ মার্কার বা কনজাংশন বাদ যাবে, এই ক্লজ মার্কার বা কনজাংশন বাদ যাবে। এইটা বাদ গিয়ে তোমার সিম্পলে যেসব আমাদের ফর্মগুলো বা ওয়ার্ডসগুলো বসে বা ফ্রেজ বসে সেটা তোমাকে বসাইতে হবে। সো এখানে দেখো ওয়াইল, দো, অলদো এর পরিবর্তে কি বসে? ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, আমরা একটাই ধরলাম ইনস্পাইট অফ। এরপর দেখো এইখানে একটা ভার্ব আছে, আবার এইখানে একটা ভার্ব আছে। সো এই যে দুইটা ভার্ব আছে, আমরা দুইটা ভার্ব রাখবো না, দুইটা ফাইনিট ভার্ব রাখবো না, আমরা একটা ফাইনিট ভার্ব রাখবো। এখানে হ্যাভ বিন ইনভেস্টিগেটেড আছে, হয়ে যাবে কি হ্যাভিং ইনভেস্টিগেটেড। হ্যাভিং এর পরে এই যে এখানে ইনভেস্টিগেটেড। এরপরে তুমি এই যে বাকি অংশ বসিয়ে দিবা। বাকি অংশ কি? বসিয়ে দিবা। এইখানে যে বাকি অংশ আছে বসিয়ে দিবা। খেলা শেষ, চেঞ্জ হয়ে গেল, সিম্পল হয়ে গেল। সবাই কি বুঝতে পেরেছ? ওকে, ইয়েস। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যারা বেসিক ক্লাস করো নাই, বেসিক ক্লাস না করলে তোমাদের জন্য একটু কঠিন হবে, তারপরে প্র্যাকটিস ক্লাস করলে বেসিকের অনেক কিছু তোমার মাথায় চলে আসবে। বুঝাইতে পারছি? সো আমরা যেহেতু সলিউশন ক্লাস করছি, প্র্যাকটিস ক্লাস করছি, আমরা বেসিকটা যারা করি নাই তাদের কাছে কঠিন মনে হইলো তুমি দেখবা যে তুমি সলিউশন করতে গেলে তোমার বেসিকটা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমটা ডান। এবার আসো দ্বিতীয়টা দেখো, অ্যাজ অফ টুডে অ্যাবাউট 85% অফ অল এনার্জি ইজ জেনারেটেড। এটা দেখো, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে বলো তো? এটা কোন ভয়েসে আছে? এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েসে আছে। তো এটাকে কি করতে বলেছে? অ্যাক্টিভ করতে বলেছে। তো আমরা জানি অ্যাক্টিভ করতে হলে আমাদেরকে এই ভার্বের পরে অবজেক্টটাকে সাবজেক্ট বানাইতে হবে। কিন্তু দেখো ভাইয়া, এখানে কি কোনো অবজেক্ট আছে? ফ্রম ফসিল ফুয়েলস, এখানে কি কোনো অবজেক্ট আছে বলো তো? ফ্রম ফসিল ফুয়েলস এটা একটা ফ্রেজ, এটা কি কোনো অবজেক্ট আছে? কোনো অবজেক্ট নাই। সো আমরা জানি যখন অবজেক্ট থাকে না, অবজেক্ট না থাকলে আমাদেরকে অবজেক্ট ধরে নিতে হয় পিপল। কি ধরে নিতে হয়? পিপল। মনে আছে তোমাদের? যদি কোনো অবজেক্ট না থাকে ভয়েসে, বেসিক ক্লাস যারা করেছো তারা খুব ক্লিয়ারলি বুঝতে পারো। ভাইয়া দো অলদো কখনো, ভাইয়া দো অলদো হবে কমপ্লেক্স সেন্টেন্সে। হোয়াইল, দো, অলদো এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে হবে। এগুলা কি কমপ্লেক্স সেন্টেন্সে হবে। আর দেখো সিম্পল সেন্টেন্সে আমাদের ইনস্পাইট অফ, ডেসপাইট এগুলো হবে। সো যারা বেসিক ক্লাস করছো না মনোযোগ দাও, তোমাদের মাথায় সেট হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আসো, এটা যেহেতু প্যাসিভ, এটাকে আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করলে আমাদের অবজেক্টটাকে আগে নিয়ে আসতে হয়, কিন্তু অবজেক্ট আমাদের কি নাই। মনে রাখবা যখন অবজেক্ট নাই, যার কেউ নাই তার পিপল আছে। মনে রাখবা ভয়েসে যার কেউ নাই তাকে পিপল ধরে ফেলো। তাহলে এখানে দেখো অ্যাজ অফ টুডে যা আছে তাই বসাবা। এরপরে দেখো তোমরা অবজেক্ট যেহেতু পাচ্ছ না, তাহলে কি বসাবা? পিপল, পিপল বসাবা। এবার দেখো ইজ জেনারেটেড, এখানে দেখো ভার্বটা আছে কি জেনারেটেড। দ্যাট মিনস এই ভার্বটাকে আমরা কি করব বলো তো? সবাই সবাই বলো, এই ভার্বটাকে আমরা কি করব? অ্যাক্টিভ করব, মানে প্রেজেন্ট ফর্মে করব। এটা কোথায় আছে? প্রেজেন্টে আছে। তার মানে খেয়াল করে দেখো এইখানে আমরা যে জিনিসটা করব পিপল, দেখতে পেরেছো? খেয়াল করে দেখো এইখানে কি বলেছে, এইখানে আমাদের কি দিব? আমি দেখতে পাচ্ছি অনেকেই আনসার করার চেষ্টা করছো, অনেকে আনসার করার চেষ্টা করেছো।
ওকে, তার মানে খেয়াল করে দেখো, পিপল জেনারেট, এটা দিলাম, এরপরে কি হবে, বাকি অংশ দিয়ে দিবা 85% অফ অল এনার্জি, বাকি অংশ লিখে দিবা, শেষ। জাস্ট দুইটা জিনিস খেয়াল করে দেখো, ভয়েসে আমরা জানি অবজেক্টে কি করতে হয়, সাবজেক্ট বানাইতে হয়, কিন্তু আমাদের এখানে কোনো কি নাই, সাবজেক্ট নাই, কারণ তুমি তো বলতে পারো না ফসিল ফ্রম ফসিল ফুয়েলস, এটা তো সাবজেক্ট না। তার মানে তুমি পিপল দিবা, পিপল জেনারেট 85% অফ অল, হ্যাঁ, অ্যাবাউট অফ অল এনার্জি। সবাই কি দ্বিতীয়টা বুঝছো ভাইয়া? ক্লিয়ার? হ্যাঁ, সবাই ক্লিয়ার নাকি আবার বুঝাবো? খেয়াল করে দেখো, আবার বুঝাচ্ছি। যখন তুমি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবা, খেয়াল করে দেখো, যখন তুমি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবা, অবজেক্টটাকে কি করতে হয়, সাবজেক্ট বানাইতে হয়, অবজেক্টটাকে কি বানাইতে হয়, সাবজেক্ট বানাইতে হয়, কিন্তু এখানে আমাদের অবজেক্টটা নাই। কারণ দেখো, এই যে এখানে বাই থাকে বা কোনো কিছু দ্বারা অবজেক্ট থাকে, এখন তুমি যদি এটাকে অবজেক্ট ধরো তাহলে কি দাঁড়ায়, যে এনার্জি ইজ জেনারেটেড ফ্রম ফসিল ফুয়েলস। ফসিল ফুয়েল কি জেনারেট করে না, পাওয়া যায়, কিন্তু জেনারেট করে কারা, চেষ্টা করে কারা, মানুষ। তাহলে কি হবে, পিপল, এগুলো সবই বসবে। দেখো এটা বসাইলাম, এরপরে কি পিপল, এরপরে কি ইজ জেনারেটেড হয়ে যাবে কি জেনারেট, এরপরে দেখো বাকি অংশ বসায় দিবা, বাকি অংশ বসায় দাও, এই যে অ্যাবাউট 85% অফ অল এনার্জি, এটা বসায় দাও, তাইলে শেষ। দুইটা কাজ করতে হবে, জাস্ট হচ্ছে অবজেক্ট হিসেবে পিপলকে আনবা, ইজ জেনারেটেড এটা আছে প্যাসিভ ভয়েসে, তুমি এটাকে অ্যাক্টিভ করবা, মানে প্রেজেন্ট ফর্মে নিয়ে আসবা। তাহলে এখানে দেখো পিপল যেহেতু প্লুরাল, এই জন্য জেনারেট হবে, এরপরে বাকি অংশ বসায় দাও, খেলা শেষ। এরপরে বাকি অংশ খেলা বুঝিয়ে দাও। ভাই আর জেনারেটেড হবে না, না, এটাতে অ্যাক্টিভ করতে বলছে ভাইয়া, অ্যাক্টিভ করতে বলছে। এটা আছে প্যাসিভ ভয়েসে, এটা আছে কি প্যাসিভ ভয়েসে, এটাকে অ্যাক্টিভ করতে হবে, এটাকে কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে, আর কোনো কথা নেই। সবাই ক্লিয়ার? ভাই অ্যাজ অফ টুডে যা আছে তাই থাকবে, অ্যাজ অফ টুডে, এই যে যা আছে তাই থাকবে ভাইয়া, অ্যাজ অফ টুডে যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ নাই। তাহলে ভাইয়া দ্বিতীয়টা সবাই বুঝছো? যাদের বেসিক ক্লাস করা আছে তাদের জন্য একবার ইজি, যারা করো নাই তারা মনোযোগ দাও, কারণ তারা এটা এখন মনোযোগ দিলে যখন বেসিক ক্লাস করবা তখন খুব সহজ মনে হবে। এবার আসো, এইবার বাকি অংশ দিয়ে তারপর তুমি লিখবা ফ্রম ফসিল ফুয়েলস, বাকি অংশ যা আছে এই যে শেষের দিকে লিখে দিবা, শেষ। অথবা তুমি লিখতে পারো পিপল জেনারেট, দেখো অ্যাবাউট 85% অফ অল এনার্জি ফ্রম ফসিল ফুয়েলস, মানে কোনো কিছু বাদ দিবে না, বাকি অংশটা এই যে এই অংশটুকু এখানে নিয়ে আসবা, এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা অবজেক্ট বানিয়ে দিবা, আর বাকি অংশ লিখে দিবা, শেষ। বুঝছো সবাই? ওকে, ডান, আশা করি বুঝতে পেরেছো। এবার আসো 3 নাম্বার কোশ্চেনে কি বলেছে। 3 নাম্বার বলছে কম্পাউন্ড সেন্টেন্স করতে। তো কম্পাউন্ড সেন্টেন্স করা তো একবার ইজি, আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্স যদি আমরা করতে চাই, হ্যাঁ খেয়াল করে দেখো, হ্যাঁ অনেক বলছে ভাই ক্লিয়ার, দেখো কম্পাউন্ড সেন্টেন্স যদি আমরা করতে চাই তাহলে অ্যান্ড অথবা অ্যান্ড সো ইউজ করি, যদি দেখি সমজাতীয় বুঝায় তাহলে অ্যান্ড সো, আর যদি বিপরীত বুঝায় তাহলে বাট হবে। দেখো তোমরা বেসিক ক্লাসে কি পড়ছো, যদি তুমি কম্পাউন্ড সেন্টেন্স করতে চাও, যদি সমজাতীয় বুঝায় তাহলে হবে কি অ্যান্ড অথবা অ্যান্ড সো, আর যদি বিপরীত বা হচ্ছে উল্টা বুঝায় তাহলে হবে বাট। আর যদি আমরা দেখি, খেয়াল করে দেখো, এইটা তো সবাই বুঝো যে সমজাতি বুঝালে, এখন এইখানে দেখো যে ক্লিন এনার্জি ইজ কনসিডার্ড টু বি ইম্পর্টেন্ট, ক্লিন এনার্জি ইজ কনসিডার্ড টু বি ইম্পর্টেন্ট, এখানে দেখো ঠিক আছে। এবার দেখো ফসিল ফুয়েলস আরন্ট, দেখো এক্সপেক্টেড টু লাস্ট মাস লঙ্গার, দ্যাট মিনস এই দুটো হচ্ছে সমজাতীয় বুঝাচ্ছে যে ক্লিন এনার্জি ইজ কনসিডার্ড টু বি ইম্পর্টেন্ট, যে ক্লিন এনার্জি হচ্ছে কি বিবেচিত হয় গুরুত্বপূর্ণ হিসেবে। এরপরে যে ফসিল ফুয়েলস আর নট এক্সপেক্টেড, হ্যাঁ, টু লাস্ট টু মাস লঙ্গার। সো এখানে আমরা যে জিনিসটা, এই যে সিন্স আছে, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে। তো কমপ্লেক্স সেন্টেন্সে যদি সিন্স থাকে, তো সেই ক্ষেত্রে আমরা যদি কম্পাউন্ড করতে চাই তাহলে সেক্ষেত্রে অ্যান্ড অথবা অ্যান্ড সো ইউজ করবো, অ্যান্ড অথবা কি অ্যান্ড সো। তো ভাইয়া তুমি দেখো সব ঠিক থাকবে, খালি তুমি সিন্সের জায়গায়, হ্যাঁ অনেকে অ্যান্সার করেছো মাশাআল্লাহ, এখন পর্যন্ত অনেকে অ্যান্সার করেছো যে অ্যান্ড সো বসাইছো, কিন্তু মনে রাখবো ভাইয়া যেহেতু তুমি অ্যান্ড সো ইউজ করেছো তার মানে এটা আগে নিয়ে আসতে হবে,
কি আনতে হবে যে ফসিল ফুয়েলস, তাইলে অর্থটা ঠিক থাকবে, আর নট এক্সপেক্টেড টু লাস্ট much longer and so লিখে এই প্রথম অংশটা কি নিয়ে আসবা, দিয়ে দিবা ক্লিন এনার্জি ইজ কনসিডার টু বি ইম্পর্টেন্ট, and so ক্লিন এনার্জি ইজ কনসিডার টু বি ইম্পর্টেন্ট। তাহলে এই যে বাকি অংশ বসায় দাও, শেষ। তাহলে খেয়াল করে দাও ভাইয়া, কম্পাউন্ডে যখন তুমি করবা তখন অ্যান্ড বাট এগুলো আমরা নিয়ে আসবো, আর যেহেতু এখানে সিন্স আমরা বাদ দিচ্ছি, সিন্সের পর থেকে যেই ক্লজটা থাকবে সেটা আগে বসিয়ে এরপরে তুমি অ্যান্ড সো বসিয়ে শুরুর অংশটা শেষের দিকে বসায় দিবা। খেলা শেষ। সবাইকে ক্লিয়ার? একটা দুইটা তিনটা বুঝছো সবাই? সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝছো তিনটা? এবার আসো ডি নাম্বার অপশনটা আমরা যদি খেয়াল করি, দেখো ডি নাম্বার অপশনটা আমরা খেয়াল করব। দে পলিউট এনভায়রনমেন্ট, দেখো দে পলিউট দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড দে হ্যাভ লেড টু টেনশনস বিটুইন নেশনস। নেগেটিভ বানাইতে বলছে, তা আমরা জানি নেগেটিভ বানাইতে হলে কি হয়, নট, নেভার। মনে আছে তোমাদের? নট, নেভার, নাথিং বাট, নান বাট। যেমন অনলি থাকলে কি হয়, নান বাট, নাথিং বাট। মনে আছে তোমাদের? অনলি থাকলে নান বাট, নাথিং বাট বসে, মনে আছে না তোমাদের? সো এইখানে দেখো আমরা জানি নট বসে, নাথিং বাট বসে, নান বাট বসে, নট অনলি বাট অলসো বসে, নট অনলি বাট অলসো বসে। যখন আমরা বলি যে নট অনলি রহিম বাট অলসো করিম আর গোয়িং টু স্কুল, তার মানে শুধু রহিমও না করিমও কি স্কুলে যাচ্ছে। তো এখানে দেখো কি বলেছে, দে পলিউট, তারা দূষিত করছে। দেখো দে পলিউট, তারা দূষিত করছে এনভায়রনমেন্ট, পরিবেশকে, অ্যান্ড দে হ্যাভ লেড টু টেনশনস, দেখো বিটুইন দ্য নেশনস, এবং তারা দে টেনশন, জাতিকে টেনশনে ফেলাচ্ছে, তারা জাতিকে কি চিন্তাতে ফেলাচ্ছে। সো এখানে খেয়াল করে দেখো দুইটা জিনিস এখানে তারা কোজ করতেছে, একটা হচ্ছে তারা দূষিত করতেছে, আরেকটা হলো তারা চিন্তার মধ্যে নিয়ে যাচ্ছে। তাইলে দেখো দুইটা জিনিস সমঝাতে, এরকম ক্ষেত্রে আমাদের নট অনলি বাট অলসো, যখন দুইটা জিনিসই করে, ধরো আমরা বলি না সে শুধু পড়াশোনা করে না, সে সাথে টাকাও ইনকাম করে, সে শুধু পড়াশোনা করে না, সে তার ঘরের সকল কাজ করে, সে শুধু পড়াশোনাই করে না, সে অন্যদেরকে পড়ায়। সো এরকম বুঝাতে নট অনলি বাট অলসো বসে। আবার বলতেছি, সে শুধু পড়াশোনাই করে না, সে অন্য কাজও করে, সে শুধু পড়াশোনা করে না, সে ইনকাম করে, সে শুধু পড়াশোনা করে না, সে হচ্ছে তার বাবা মাকে সাহায্য করে। সো এরকম যদি বুঝায় সেক্ষেত্রে আমাদের কি হয়? ওকে, অনেকে অ্যান্সার করেছো ভাইয়া। ওকে, অনেকে অ্যান্সার করেছো, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা যে জিনিসটা দেখলাম, দেখো দে পলিউট দ্য এনভায়রনমেন্ট, তাহলে এখানে দেখো জাস্ট আমরা হচ্ছে নট অনলি বাট অলসো ইউজ করব। খেয়াল করে দেখো, দে নট অনলি পলিউট দ্য এনভায়রনমেন্ট, এই যে দে নট অনলি পলিউট দ্য এনভায়রনমেন্ট, আমি শর্ট করে লিখলাম বাট অলসো, অথবা দেখো বাট অলসো। খেয়াল করে দেখো নট অনলি যখন নট অনলি আনবা তখন তোমাকে কি আনতে হবে, বাট অলসো আনতে হবে। এখানে দেখো তুমি নট অনলি আনছো, তার মানে এখানে দেখো নট অনলি আমরা দিছি, তাহলে হচ্ছে তুমি বাট অলসো দিবা। তাহলে বাট অলসো লেড টু টেনশনস বিটুইন আস, এই বাকি অংশ লিখে দিবা। সো এখানে অনেকে বলে ভাইয়া এখানে আপনি দে আছে, দেটা লিখলেন না কেন? আরে বোকা, এই দে যেই কথা, এইখানে দে একই ব্যক্তিকে বুঝাচ্ছে, একই ব্যক্তিবর্গকে বুঝাচ্ছে, এই জন্য দুইটা সাবজেক্টের একটা সাবজেক্ট লিখলেই হবে। যারা দে পলিউট দ্য এনভায়রনমেন্ট, যারা দূষিত করে তারাই আবার কি টেনশনে রাখে। দ্যাট মিনস যখন একই সাবজেক্ট হবে তখন আর তোমাকে আবার দে লেখা লাগবে না। এইখানে দেখো, এইখানে বাট অলসোর আগে আমরা দে লিখবো না। বুঝাইতে পারছি সবাইকে? কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই বলো বুঝাইতে পারছি কিনা। ক্লিয়ার সবাই? ক্লিয়ার। ওকে, এবার আসো পরের টার্ম, বাট এনশিওরিং ক্লিন এনার্জিস। দেখো এইখানে পজিটিভ বানাইতে বলছে। সো পজিটিভ বানাইতে হইলে
আমাদের আগে দেখতে হবে এটা কোনটাতে আছে, এটা হচ্ছে দেন কম্পারেটিভ ডিগ্রিতে আছে। মনে রাখবা যদি কম্পারেটিভ ডিগ্রি থাকে, যদি কি থাকে কম্পারেটিভ ডিগ্রি থাকে, আমাদের যদি পজিটিভ করতে বলে তাহলে আমাদের এস ডট ডট এস ব্যবহার করতে হয় অথবা সো ডট 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 এস ব্যবহার করতে হয়। সো আমরা দুইভাবে ইউজ করতে পারি, এস ডট ডট এস বসাইতে পারি আবার সো ডট ডট এস বসাইতে পারি। যদি সো ডট ডট এস বসাই তাহলে হচ্ছে নট ইউজ করব, আর যদি এস ডট ডট ইউজ করি তাহলে কোনো নট টট আনা লাগবে না। তাহলে এখানে দেখো আমরা এখানে পুরোটা লিখবো, বাট ডট 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 যা আছে তাই ইজ মোর। এই মোর কি থাকবে? দেখো সবাই আমাকে বলো, এই যে মোর কি থাকবে? এই মোর আর কি থাকবে? থাকবে না। তার মানে এইখানে দেখো, দেখো এখানে আমাদের কি থাকবে না? মোর থাকবে না। তার মানে অ্যাজ কমপ্লিকেটেড অ্যাজ এক্সপেক্টেড, শেষ। অ্যাজ এক্সপেক্টেড। খালি আমাদের কি আনতে হবে? এই যে মোর দেন চেঞ্জ করে, কারণ এটা কম্পারেটিভ ফর্মে আছে, এটা কিসে আনতে হবে? এটা হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রিতে আনতে হবে। আর আমরা জানি পজিটিভ ডিগ্রিতে কি হয়? অ্যাজ ডট ডট এস হয়। সো আমি তোমাদেরকে এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, যারা কিনা আগে থেকে পড়ে আসছো, মানে বেসিক ক্লাস যাদের জানা আছে, যারা বেসিক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়ছো, তাদের জন্য এটা ইজি। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার ভাইয়া? ওকে, ডান ডান। আচ্ছা আসো, তোমাদের টেস্ট পেপার অ্যানালাইসিস করে সবচেয়ে কঠিন যেই কলেজের কোশ্চেন দেখি আমরা, সেটা হচ্ছে নটর ডেম কলেজ। এ সব সময় করে। এখন বলো কারা কোনো প্রবলেম আছে? আমি আগাবো? ইয়েস, তাহলে আমি আগাচ্ছি। আমি আরেকটাতে চলে যাচ্ছি, রাজুক উত্তরা মডেল কলেজ। আসো দেখো, এইখানে প্রথমটাই বলছে পজিটিভ ডিগ্রি করতে। পজিটিভ ডিগ্রি করতে তো পজিটিভ ডিগ্রি করতে হলে দেখো ওয়ান অফ দা আছে। তো তোমাদের সবার জানার কথা যারা বেসিক ক্লাস করেছো, যে ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ চলে আসে। ওয়ান অফ দা থাকলে পজিটিভ ডিগ্রিতে কে চলে আসে? ভেরি ফিউ। মনে আছে? সবাই বলো, বেসিক ক্লাস যারা করেছো ওয়ান অফ দা থাকলে কি হয়? ভেরি ফিউ হয়। এরপরে খেয়াল করে দেখো, কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে, তার মানে এখানে ভার্ব আছে একটা। তুমি কমপ্লেক্স করতে গেলে তোমার ভার্ব লাগবে দুইটা। ভার্ব লাগবে কয়টা? দুইটা। জাস্ট মাথায় রাখো। এরপরে দেখো, সিম্পল সেন্টেন্স করতে বলছে, তার মানে সিম্পল সেন্টেন্স করতে হলে আমাদের মাথায় রাখতে হবে, এইখানে দেখো, এইখানে লার্ন একটা ভার্ব আছে, আবার দেখো প্লেড একটা ভার্ব আছে। সো আমাদের ভার্ব দুইটা আছে, কিন্তু হবে কয়টা? একটা। ফাইনাইট ভার্ব কয়টা হবে? একটা। আরেকটা কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। আরেকটা কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। মনে আছে তোমাদের? দেখো জাস্ট আমি বেসিকটা একটু আলোচনা করে দিচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হয়। এবার দেখো, হিজ ফেমাস বুক, দেখো হিজ ফেমাস বুক ইজ স্টিল ওয়েল নোন। দেখো এটা খেয়াল করে দেখো, ইজ স্টিল ওয়েল নোন, এটা আমরা দেখতে পাচ্ছি ভয়েসে। সো ভয়েস যদি করতে চাই, তার মানে হচ্ছে দেখো এইখানে আমাদের ইজ নোন আছে, তার মানে প্যাসিভ ভয়েসে আছে। এটা আমাদের কিসে করতে হবে? অ্যাক্টিভে করতে হবে। এটা আমাদের কি অ্যাক্টিভ করতে হবে। এরপরে দেখো পরেরটা, দিস বুক ব্রট আ হিউজ নেম অ্যান্ড ফেম, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হবে। সো আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হলে হোয়াট আ নাইস, হাউ, হোয়াট হাউ দিয়ে শুরু করতে হয়, তাই না? মনে আছে? হোয়াট অথবা কি হাউ দিয়ে শুরু করতে হয়। এখন তোমরা বলো, এই যে বেসিকগুলা তোমাদের মনে আছে কিনা, যে ওয়ান অফ দা থাকলে আমাদের ভেরি ফিউ বসে? কার কার মনে আছে একটু কমেন্ট করো তো, কার কার মনে আছে? কার কার মনে আছে যে ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দা থাকলে কি আনতে হয়? ভেরি ফিউ আনতে হয়। মনে আছে কার কার? এরপর দেখো জাস্ট আমি বলি, এখানে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে, তার মানে আরেকটা কি আনতে হবে? এখানে একটা ভার্ব আছে, তোমাকে আরেকটা ভার্ব আনতে হবে। এবং তোমাকে খেয়াল করে দেখো, তোমাকে মাঝায় রাখতে হবে ওই ভার্বের সাথে একটা ক্লজ মার্কার বা কনজাংশন আনতে হবে। ক্লজ মার্কার বা কি কনজাংশন আনতে হবে। এরপর দেখো এখানে লার্নড একটা ফাইনাইট ভার্ব, দেখো লার্নড একটা ফাইনাইট ভার্ব। খেয়াল করে দেখো এখানে ফাইনাইট ভার্ব কিভাবে বুঝলা জানো? দেখো তোমাদেরকে বুঝাচ্ছি, যে অনেক বলে ভাইয়া লার্নড কিভাবে ফাইনাইট ভার্ব? এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসছে, কিন্তু যদি সাবজেক্টটা না থাকতো তখন এটা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যেত, তখন V3 হয়ে যেত। কারণ তোমরা জানো যে লার্নড
লার্ন, লার্নড, দুইটাই হয়, লার্নড অথবা লার্নড দুইটাই হয়। এরপর হচ্ছে লার্নড, ভার্বের পাস্ট পার্টিসিপল কি লার্নড। তাহলে এটা হচ্ছে ভার্বের 1 নাম্বার রূপ, এটা হচ্ছে ভার্বের 2 নাম্বার রূপ, এটা হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপ। সো তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া, এইখানে হি লার্নড, কারণ এই সাবজেক্ট থাকার কারণে এটা ভার্বের পাস্ট ফর্ম। যদি সাবজেক্টটা না থাকতো তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে নন ফাইনিট ভার্ব। মানে কি নন ফাইনিট ভার্ব। এখন অনেক বলে ভাইয়া নন ফাইনিট ভার্বটা কি, আল্লাহ যদি এটা না বুঝো তাহলে তোমার ভয়েস তো জানা অথবা তোমার কমপ্লেক্স সিম্পল এগুলো জানা কোনোভাবেই সম্ভব না। কারণ তোমাকে জানতে হবে যে ভার্বের 1 নাম্বার রূপ এবং 2 নাম্বার রূপ, এই যে ভার্বের 1 নাম্বার রূপ আর 2 নাম্বার রূপ হচ্ছে ফাইনাইট ভার্ব, যেটা হচ্ছে আসল ভার্ব। আমরা বলি না আসল পুরুষ। সো এই যেগুলো হচ্ছে আসল ভার্ব, আর এরা হচ্ছে নন আসল ভার্ব, নন আসল মানে নন ফাইনাইট ভার্ব। এই যে ভার্বের B3 ফ্রম, আবার দেখো লার্নিং, ভার্বের আইএনজি ফ্রম, এই যে ভার্বের আইএনজি ফ্রম, এগুলো হচ্ছে নন আসল ভার্ব মানে নন ফাইনিট ভার্ব। এরা হচ্ছে আসল ভার্ব আর এরা হচ্ছে কি নন আসল ভার্ব। আবার দেখো টু লার্ন, টু লার্ন, এগুলো হচ্ছে নন ফাইনিট ভার্ব। সো কেউ আবার জিজ্ঞেস করে না ভাইয়া ফাইনিট ভার্ব নন ফাইনিট ভার্ব কি, আমি অলরেডি বলে দিছি গল্পের আকারে যে যেই যে দেখো একটা ভার্বের অনেকগুলো রূপ আছে। তোমরা কে কে আমার মানে ভার্বের রাইট ফর্ম ভার্বের ক্লাস করেছো? যারা ক্লাস করেছো তাদের মনে থাকার কথা। দেখো এখানে একটা ভার্ব আছে, এই ভার্বের অনেকগুলো রূপ। ভার্বের প্রেজেন্ট ফর্ম বা 1 নাম্বার রূপ হচ্ছে লার্ন, দ্বিতীয় হচ্ছে লার্নড, তৃতীয় হচ্ছে লার্ন, চতুর্থ হচ্ছে লার্নিং, পঞ্চম হচ্ছে কি টু লার্ন, আবার হ্যাভিং লার্নডও হয়, হ্যাভিং লার্নড অথবা লার্নড হয়। সো এখানে দেখো এই দুইটা ফর্মকে আমরা বলি ফাইনাইট ভার্ব, এই দুইটা ফর্মকে কি বলি ফাইনাইট ভার্ব বলি। সো খেয়াল করে দেখো এটা ফাইনাইট ভার্ব কারণ এখানে সাবজেক্ট আছে। যখন তুমি সাবজেক্ট বাদ দিয়ে দিবা তখন কিন্তু যখন তুমি সাবজেক্ট বাদ দিয়ে দিবা তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়, এটা নন ফাইনাইট ভার্ব হয়ে যায়। এরপর দেখো এখানে আমি একটু তোমাদেরকে একটা একটা করে অ্যান্সার করাই। এখন খেয়াল করে দেখো 1 নাম্বার, আমরা জানি ওয়ান অফ দা থাকলে কি হবে ভেরি ফিউ হবে, তাহলে ওয়ান অফ দা থাকলে এরপরে কি দিব ভেরি ফিউ। এবার ওয়ান অফ দা দেখো এই ওয়ান অফ দা মোস্ট ফেমাস পয়েটস, তা আমরা কি লিখবো ভেরি ফিউ পয়েটস ইন ইংলিশ লিটারেচার আর সো ফেমাস অ্যাজ, দেখো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো এখানে তুমি অ্যাজ ডট ডট অ্যাজও দিতে পারো, যে অ্যাজ ডট ডট অ্যাজও দিতে পারো অথবা সো ডট ডট অ্যাজ দাও, কোনো সমস্যা নাই। তাহলে খেয়াল করে দেখো ভেরি ফিউ বসাইলাম ওয়ান অফ দার কারণে, এইবার দেখো পয়েটস বসাইলাম, ইন ইংলিশ লিটারেচার বসাইলাম, এই যে ইন ইংলিশ লিটারেচার। এবার দেখো আর, এখন অনেক বললে ভাইয়া আর কেন হইলো ভাইয়া, যেহেতু পয়েটস হচ্ছে প্লুরাল, তার দ্যাট মিনস এই পয়েটসটা প্লুরাল থাকার কারণে আর হবে। সো ভেরি ফিউ পয়েটস ইন ইংলিশ লিটারেচার আর সো ফেমাস, এই যে এখানে অনেক বলবে মোস্ট কেন ভাইয়া, সুপারলেটিভে মোস্ট হয়, সুপারলেটিভে কি হয় মোস্ট হয়, কিন্তু যখন তুমি পজিটিভ করবা পজিটিভে মোস্ট হতে পারে না। না না বুঝাইতে পারছি? সবাই বুঝছো? একটু কমেন্ট করো, আমার পিসিতে কমেন্ট দেখা যাচ্ছে না, আমার মোবাইলে কমেন্ট দেখতে হচ্ছে। সবাই ক্লিয়ার? ওকে, এবার আসো সবাই ক্লিয়ার কিনা বলো, প্রথম কোয়েশ্চেনটা সবাই বুঝছো কিনা? ওকে, যদি বুঝে থাকো এবার আসো দ্বিতীয় কোয়েশ্চেন। দেখো আমি বলছিলাম তোমাদেরকে কি করতে হবে, এখানে একটা ভার্ব আছে, তোমাকে দুইটা ভার্ব বানাইতে হবে। দেখো এখানে একটা ভার্ব আনলা কারণ এই যে এখানে ডেট আছে, সো আমরা ডেটের সামনে বলতে পারি ইট ওয়াজ এপ্রিল 4 1770। দেখো দেখো ইট ওয়াজ এপ্রিল 4 1770। এবার দেখো আমরা বলছিলাম কমপ্লেক্স আনতে হলে ভার্ব লাগবে দুইটা, মানে আসল ভার্ব, আসল পুরুষ আসল ভার্ব, এটাকে বলে ফাইনিট ভার্ব। আসল ভার্ব মানে কি ভার্বের 1 নাম্বার রূপ এবং ভার্বের 2 নাম্বার রূপ। সো এখানে খেয়াল করে দেখো এই যে একটা ভার্ব আছে আমাদের, এখানে দুইটা ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে আমরা এই যে তারিখটাকে বলতে পারি ইট ওয়াজ এপ্রিল 4 1770। এবার দেখো আমরা জানি যখন দুইটা ভার্ব আসবে একটা কনজাংশন আনতে হবে, একটা ঘটক পাখি আনতে হবে, ঘটক ঘটক, এই যে হোয়েন এটা হচ্ছে ঘটক। আমি যখন বেসিক ক্লাস নেই তখন এগুলো সব ক্লিয়ারলি বুঝিয়ে দিই। যেহেতু এটা বেসিক ক্লাস না, তোমাদেরকে আমি হচ্ছে বেসিক ক্লাসে এগুলো বিস্তারিত বুঝানো যাইতো, বাট প্র্যাকটিস করাচ্ছি এই জন্য জাস্ট মনে করিয়ে দিচ্ছি। ওকে আচ্ছা, খেয়াল করে দেখো সবাই, এটা যেহেতু বেসিক ক্লাস না আমি জাস্ট মনে করিয়ে দিচ্ছি। তাই দেখো ইট ওয়াজ এপ্রিল 4 1770 হোয়েন, এবার দেখো তুমি এখানে বাকিগুলো বসায় দাও, ওয়াজ বর্ন এট কাম্বারল্যান্ড শিট। সবাই ক্লিয়ার? কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবা। প্রথম কথা হলো তুমি কমপ্লেক্সে দুইটা ভার্ব আনবা, দুইটা আসল ভার্ব মানে ফাইনাইট ভার্ব আনবা। দেখো এখানে কোনোটা কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3 ফর্ম আছে না,
কোনোটাতে কি টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে, আইএনজি আছে না, তার মানে এগুলো আসল। এই যে এগুলো আসল, কিভাবে বুঝবা? ওয়াজ ভার্বের পাস্ট ফর্ম, মনে রাখবা ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের পাস্ট ফর্ম এগুলো হচ্ছে আসল ভার্ব, মানে ফাইনিট ভার্ব। এগুলো হচ্ছে কি আসল ভার্ব, ফাইনিট ভার্ব। আর এইখানে দেখো এই যে ওয়াজ বর্ন, এখানে পাস্ট ফর্ম আছে, দ্যাট মিনস এটা কি ফাইনিট ভার্ব। সো দুইটা ফাইনিট ভার্ব আছে, একটা কি আনলাম ক্লজ মার্কার বা কনজাংশন, দুইটাকে বসাইলাম, মাঝখানে ঘটক পাখি নিয়ে আসলাম। এই কনজাংশন বা ক্লজ মার্কার এটা হচ্ছে ঘটক, এটা হচ্ছে কি ঘটক। সবাই বুঝছি? সবাই ক্লিয়ার? এবার আসো, যারা বুঝতেছো না তারা বেসিক ক্লাসটা করবা, বেসিক ক্লাসটা করার আগে এই ক্লাসটা করো। কি কি জিনিস তোমার জানতে হবে এটা যদি এখনই জেনে যাও, বেসিক ক্লাস করে মজা পাবা। এবার আসো, এইখানে এটাকে বলছে সিম্পল সেন্টেন্স, দ্যাট মিনস এখানে দেখো এইখানে একটা ভার্ব আছে, এইখানে একটা ভার্ব আছে। সো আমাকে একটু তোমরা উত্তর দাও, যারা বুঝো না তারা একটু উত্তর দাও যে ভাই সিম্পল সেন্টেন্সে কয়টা ভার্ব হবে? এখানে দুইটাই থাকবে নাকি একটা হয়ে যাবে? সবাই বলো আগে, দুইটাই থাকবে না একটা হয়ে যাবে? সবাই বলো, দুইটাই থাকবে না একটা হবে? একটা হবে, কারণ হচ্ছে একটা আইএনজি ফর্ম হয়ে যাবে অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। তাহলে দেখো দা এডুকেশন, দেখো দা এডুকেশন এটা ব্যক্তি না বস্তু? বস্তু। তার মানে বস্তুবাচক থাকলে আমরা আইএনজি নিব নাকি ভি3 নিব? আমরা প্যাসিভ ভয়েসে মোটামুটি সবাই পড়ছি যে আমরা বস্তুবাচক থাকলে ভার্বের আইএনজি ফর্ম হয় না, বস্তুবাচক থাকলে কি ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে এই লার্নের পাস্ট পার্টিসিপল কি? লার্নড। আর এখানে ক্লজ মার্কার বাদ যাবে, কনজাংশন বাদ যাবে। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে এই কনজাংশন থাকবে, কিন্তু সিম্পল সেন্টেন্সে কনজাংশন থাকবে না, তার মানে এটা বাদ। আবার সাবজেক্টও কি যাবে? বাদ যাবে। কারণ খেয়াল করে দেখো যে আমরা যেহেতু ভার্বটাকে নন ফাইনিট ভার্ব করে ফেলছি, তার মানে নন ফাইনিট ভার্বের কি লাগে না? সাবজেক্ট লাগে না। সো আমরা বসাই দিলাম দ্য এডুকেশন লার্নড ফ্রম হিজ, বাকিটা লিখে দাও, শেষ। বাকিটা লিখলেই অ্যান্সার শেষ। সবাই ক্লিয়ার? সবাই একটু বলো তো ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? এইবার আসো পরেরটা, পরেরটা যদি দেখি, দেখো পরেরটা হিজ ফেমাস বুক। তো এটাকে আমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে, এটা আছে প্যাসিভে হয়ে যাবে কি অ্যাক্টিভ। তো এখানে খেয়াল করে দেখো, আমাকে একটু বলো এখানে কি অবজেক্ট আছে? কি দিয়েছো অ্যান্সার দেখি তো, এখানে কি অবজেক্ট আছে কিনা আমাকে বলো। এটা তো দেখো ভার্ব, এটা কি অবজেক্ট নাকি ফ্রেজ? এটা অবজেক্ট, তুমি কি এটা কি সাবজেক্ট হিসেবে বসাইতে পারো? তুমি কি এটাকে সাবজেক্ট হিসেবে বসাইতে পারো? না, এটা অবজেক্ট না। সো আমি তোমাদেরকে এর আগের কোশ্চেন পড়াইছিলাম, যখন অবজেক্ট থাকবে না তখন কাকে আনবা বলো? যার অবজেক্ট নাই তার কে আছে বলো? কমেন্ট করো সবাই, আমার পিসিতে দেখা যাচ্ছে না, মোবাইল থেকে দেখতেছি সবাই, আমি সবার কমেন্ট পড়তে চাই। যখন অবজেক্ট থাকবে না তখন তুমি কাকে নিবা? একটু আগে পড়াইছি যখন ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে অবজেক্ট থাকবে না অথবা প্যাসিভ ভয়েস থেকে তুমি যখন অ্যাক্টিভ করবা, যখন অবজেক্ট থাকবে না তখন কি করবা? সবাই বলো। ইয়েস, অ্যান্সার করেছো পিপল। আমরা কাকে আনবো? পিপল। সো আসো, যার কেউ নাই তার পিপল আছে, ঠিক আছে? তাহলে পিপল। সো এখানে খেয়াল করে দেখো, পিপল আনার পরে তোমাকে কি করতে হবে? ভার্ব আনতে হবে। তো এখানে যদি ভার্ব হয়, এখানে ইজ নোন হয়ে যাবে কি নো, কারণ আমরা জানি এটা আছে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে নো হয়, তাইলে পিপল নো। এবার আসো, তুমি কি করলা? এই যে পিপল নো, অবজেক্টটাকে সাবজেক্ট, এই সাবজেক্টটাকে অবজেক্ট বানিয়ে দাও। এই যে হিজ ফেমাস বুক, হিজ ফেমাস বুক। এবার বাকি অংশ বসায় দাও, খেলা শেষ। এবার বাকি অংশ বসায় দাও, খেলা শেষ। ভাই খুবই ইজি, দেখো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করাটা খুবই ইজি। আগে দেখবো অবজেক্ট আছে কিনা, এখানে অবজেক্ট নাই, যেহেতু অবজেক্ট নাই আমরা কাকে ধরবো? পিপলকে ধরবো। এবার ইজ নোন, এটার অ্যাক্টিভ ফর্ম কি? অ্যাক্টিভ ফর্ম কি? এইটা। ও আচ্ছা, স্টিলটা বাদ গেছে, স্টিলটা লিখে দিবা, স্টিল। তাহলে দেখো পিপল স্টিল নো হিজ ফেমাস বুক, বাকি অংশ বসায় দিলে তুমি নম্বর পেয়ে যাবা। আহামরি কোনো কঠিন কিছু না। এবার দেখো পরেরটা, দিস বুক ব্রট আ হিউজ নেম অ্যান্ড ফেম, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হলে আমাদেরকে হোয়াট অথবা হাউ আনতে হয়। হোয়াট অথবা কি, আমরা হোয়াট এ নাইস গার্ল শি ইজ, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ বলি না, অথবা হাউ সুইট। সো এখানে আমরা কি করব? হোয়াট আই ইউজ, দেখো
হোয়াট আমরা কি আনতে হবে, হোয়াট হিউজ নেম অ্যান্ড ফেম দিস বুক ব্রট ইন হিজ লাইফ, দিয়ে দিলাম, শেষ। সো আমরা জানি এক্সক্লেমেটরি করতে গেলে আমাদের হাউ অথবা হোয়াট আনলাম, তাহলে হোয়াট আনলাম, এরপরে দেখো হিউজ নেম, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন বসাইলাম, অ্যান্ড ফেম বাকি অংশ, এরপরে দেখো দিস বুক, এই যে বাকি অংশ বসাই দিয়া হিজ লাইফ, এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিবা, শেষ। সো এগুলো যত বেশি প্র্যাকটিস করবা তত তোমাদের জন্য ইজি হবে। আমি দেখতে পাচ্ছি অনেকেই সুন্দরভাবে অ্যান্সার করেছো। যারা অ্যান্সার করেছো ভাই বেসিক ক্লাস কই? ভাই বেসিক ক্লাস যদি আমি করাইতে যাই, আমি তো টেস্ট পেপার সলিউশন করতে আসছি, মানে তোমাদের কোয়েশ্চেন সলভ করাবো। যদি বেসিক ক্লাস এটা পরে, আর যারা করতে মানে করো নাই তারা হচ্ছে করে নিবা। ওকে, একজন বলছে ভাইয়া বোর্ড প্রশ্ন সমাধান করাটা বেশি জরুরি। হ্যাঁ, বোর্ড প্রশ্ন সমাধান করা একটু বেশি জরুরি। তোমরা যারা এই টেস্ট পেপার সলভ করতে গিয়ে মানে ভয় পাও, তোমরা বোর্ড কোশ্চেনগুলো ভালোভাবে সলভ করো। বোর্ড কোশ্চেন সলভ করলে তোমাদের জন্য সুবিধা হবে। এবার আসো আরেকটা কোয়েশ্চেন, এটা হচ্ছে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ। খেয়াল করে দেখো, তুমি আগে দেখো কি কি করতে বলছে। প্রথম কথা হচ্ছে ভাই এটা করতে বলছে তুমি কম্পাউন্ড, তার মানে কম্পাউন্ড আনছে যেহেতু, তার মানে তোমাকে অ্যান্ড বাট অর ইয়েট এগুলো আনতে হবে। এরপর দেখো পরেরটা হচ্ছে কমপ্লেক্স করতে বলছে। কমপ্লেক্স করা মানে কি, দুইটা ভার্ব একটা কনজাংশন আনতে হবে বা ক্লজ মার্কার আনতে হবে। মনে রাখো, দেখো প্র্যাকটিস করতে করতে তোমার এখন মাথায় চলে আসবে। ওকে, এরপর দেখো জিম অলসো টট হাউ হি কুড গিভ, দেখো জিম অলসো টট হাউ হি কুড গিভ হিজ ওয়াইফ এ নাইস গিফট। এটাকে সিম্পল করতে বলছে, তার মানে দেখো একটা ভার্ব আছে, এ একটা ভার্ব আছে, কুড গিভ একটা ভার্ব আছে। সো যখন দুইটা ভার্ব থাকবে সিম্পল করতে হলে তুমি একটা ভার্বে রূপান্তর করবা, আর আরেকটা হয় আইএনজি নাইলে V3 ফর্মে নিয়ে আসবা। এরপর দেখো এখানে প্যাসিভ করতে বলছে, এটা খুবই সহজ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলছে। আর এখানে পজিটিভ ডিগ্রি করতে বলছে, এটা কি ডিগ্রি করতে বলছে। সো আমার বিশ্বাস যারা এতক্ষণ মনোযোগ দিয়েছো তারা কিছুটা হলেও পারবা, বিশেষ করে এই যে প্যাসিভ ভয়েস সবাই পারবা। কারণ খেয়াল করে দেখো এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলছে। তো আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা খুবই সহজ। তুমি কি করবে, এই অবজেক্টটাকে আগে নিয়ে আসবে, এখানে অবজেক্ট আছে, তাহলে তুমি অবজেক্টটাকে আগে নিয়ে আসবা। এরপর এই ভার্বের যেহেতু পাস্ট ফর্ম, তাহলে ওয়াজ সেভড হয়ে যাবে, কি হয়ে যাবে, ওয়াজ সেভড বাই ডেলা, শেষ। অ্যাক্টিভ প্যাসিভ তো সহজ। তো আসো আমি একটু এগুলা একটা একটা করে সব দেখাই দিচ্ছি। প্রথম কথা হচ্ছে দেখো জিম অ্যান্ড ডেলা স্যাক্রিফাইসড, তা আমাদের বলছে কম্পাউন্ড সেন্টেন্স করতে বলছে, তাহলে এখানে দেখো জিম অ্যান্ড ডেলা স্যাক্রিফাইস ঠিক থাকবে। দেয়ার ডিয়ারেস্ট পজিশন ইন অর্ডার টু, এই যে এইখানে খেয়াল করে দেখো ইন অর্ডার টু বাই ক্রিসমাস প্রেজেন্টস ফর ইচ আদার, তা আমাদেরকে জাস্ট একটা জায়গা খালি একটু চেঞ্জ করতে হবে, খালি একটা জায়গা চেঞ্জ করতে হবে। এইখানে খেয়াল করে দেখো জিম অ্যান্ড ডেলা নিয়ে আসবা, যেহেতু তুমি অ্যান্ড বাস অ্যান্ড সো ইউজ করছো, তার মানে এইখানে তুমি এই যে পরের অংশগুলো তুমি আগে নিয়ে আসবা। ইন অর্ডার টু থেকে দেখো ওয়ান্টেড টু, ইন অর্ডার টু মানে হচ্ছে চাওয়া, উদ্দেশ্য, ওয়ান্টেড টু উদ্দেশ্য বুঝায়, তাহলে দেখো জিম অ্যান্ড ডেলা ওয়ান্টেড টু বাই ক্রিসমাস প্রেজেন্ট ফর ইচ আদার। সো এরপরে আগের কোশ্চেনটা করছো না যে আমরা পরেরটা কি করছি, আগে নিয়ে আসছি, পরেরটাকে কি আগে নিয়ে আসছি আর আগেরটাকে পরে নিয়ে আসছি, মাঝখানে কি দিয়েছি, অ্যান্ড সো, কি দিয়েছি, অ্যান্ড সো। একই নিয়ম আমরা অ্যান্সার করতেছি। এরপরে দেখো এখানে কমপ্লেক্স সেন্টেন্স মানে দুইটা ভার্ব আনবো আমরা, কয়টা ভার্ব, দুইটা ভার্ব, এখানে একটা আছে, তো তুমি দুইটা আনবা, কয়টা আনবা, দুইটা। তাহলে দেখো এখানে হেডের হেড আনলা। এবার যেহেতু সে হচ্ছে কোনো একটা জিনিস গিফট করছে, বস্তু, তাহলে বস্তুবাচক থাকলে কি হবে, হুইচ, তাহলে হুইচ ওয়াজ টু গিভ হার, এই যে এখানে বলেছে ডেলা হ্যাড অ্যান আর্ডেন্ট ডিজায়ার হুইচ ওয়াজ টু গিভ হার হাজব্যান্ড আওর দি গিফট। চেঞ্জ কিন্তু বেশি হয় না, চেঞ্জ দুই একটা জায়গায় হয়, কিন্তু আমরা ওই দুই একটা জায়গায় ধরতে পারি না। এখন ধরার জন্য যে কাজটা করতে হবে ভাইয়া, তোমাকে একবার সুন্দরভাবে বুঝে বুঝে পড়তে হবে, বেসিক ক্লিয়ার করতে হবে। যদি তুমি বেসিক ক্লিয়ার করো তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে। এখন অনেক বলে ভাইয়া দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যদি তোমাদের বেসিক নিতে হয় মিনিমাম 5টা ক্লাস নিতে হবে, ওই 5টা ক্লাসের মাঝখানে তোমাদের অ্যান্সার করতে হবে বা বেসিক ক্লাস বুঝে অ্যান্সার করতে হবে। সবাই ক্লিয়ার? ওকে, আচ্ছা। এরপরে খেয়াল করে দেখো, এরপর দেখো জিম অলসো টট হাউ হি কুড, এটা দেখো এটা সিম্পল করতে বলছে, মানে এইখানে টট দেখো, এই দেখো থট একটা ফাইনিট ভার্ব, কুড গিভ একটা ফাইনিট ভার্ব, দুইটা ফাইনিট ভার্ব আছে। আমরা একটাকে নিয়ে আসবো, কয়টাকে, একটাকে নিয়ে আসবো। তো তোমাদেরকে একটু আগে যে কোশ্চেনটা করাইছি যে দেখো
এখানে আমরা একটা যদি নিয়ে আসি, এখানে কুড গিভ, এটা আইএনজি বানিয়ে দিলাম। তো দেখো জিম অলসো থট অফ গিভিং হিজ ওয়াইফ এজ এ নাইস গিফট। জাস্ট এইখানে একটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে। এইখানে দেখো জিম যেই কথা, হি একই কথা। সো যেহেতু হি আছে, তুমি হি দুইবার লিখবা না। যে ওই যে এর আগে একটা কোয়েশ্চেন দেখলাম না, দে, দে আছে, দে প্রথমে আছে, দে আবার মাঝখানে আছে। তো তুমি একজনকে লিখলি হবে বা একটা দে লিখলি হবে, দুইবার লিখার দরকার নাই। সো খেয়াল করে দেখো, জিম অলসো থট অফ গিভিং হিজ ওয়াইফ নাইস গিফট। এগুলো বেসিক ক্লাসে খুব বিস্তারিত আলোচনা করা যায়, বাট যেহেতু প্র্যাকটিস ক্লাস, আমি মনে হয় তোমাদেরকে আগে বেসিক ক্লাস পড়ানো উচিত ছিল না। অনেকে হয়তো বুঝো না, মানে বেসিক ক্লাসটা আগে নিলে মনে হয় ভালো হইতো। যারা বেসিক ক্লাস না করে আসছো তাদের জন্য খুব কঠিন। এরপর দেখো ডেলা সেভড। তো আমরা একটু আগে প্রথমে বললাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা খুব ইজি। তো ইজি হলে আমরা কি করব, এই অবজেক্টটাকে সামনে নিয়ে আসবো, এই ভার্বকে হচ্ছে আমরা প্যাসিভ করব, এরপরে সাবজেক্টটাকে অবজেক্ট বানিয়ে দিব, শেষ। দেখো আই স্পেন্ট অ্যামাউন্ট অফ মানি, এখানে সেভড হয়ে যাবে ওয়াজ সেভড। এইবার দেখো এইখানে ফর দিস বাই ডেলা, ফর দিস বাই ডেলা। এরপর দেখো ওয়ান অফ দ্য আছে, ওয়ান অফ দ্য থাকলে পজিটিভ ডিগ্রি করতে হলে কে 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 আসে বলো? এটা আমি করতে দিব না, এটা সবাই করবা। জাস্ট 1 মিনিট সময় দিলাম, যাও 1 মিনিট সময় দিলাম, এটা সবাই করো। ভুল হলে কোনো সমস্যা নাই, সবাই কমেন্টে টাইপ করো, কমেন্টে সবাই টাইপ করো, আমি দেখতে চাই। এটা ভুল হলেও অ্যান্সার করবা। আমি চাই যে এই প্র্যাকটিসের মাধ্যমে তুমি দুইটা শিখো, এই দুইটাই তুমি সারা জীবন মনে রাখতে পারবা। এই যে এটা করো, ওয়ান অফ দ্য থাকলে বলো, এটা করো সবাই। সবাই করো। প্রত্যেকে প্রত্যেকে অ্যান্সার করো। এইটা আমি সবার অ্যান্সার চাই, সবার। শুধু শুধু ভেরিফিউ লিখলে হবে না, পুরোটা লিখবা। শুধু ভেরিফিউ লিখলে হবে না, পুরোটা লিখতে হবে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সো আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা দেখো, আমরা যেটা করব ওয়ান অফ দ্য, এটার যেহেতু আছে তাহলে আমরা কি দিব, ভেরিফিউ। শুরু করলাম কি, ভেরিফিউ দিয়ে। সবাই খেয়াল করে দেখো, বাহ, যারা অ্যান্সার করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমি চেয়েছিলাম যে তুমি একটা প্রশ্ন হইলেও আজকে মানে অ্যান্সার করো, একটা প্রশ্ন হইলেও অ্যান্সার করো। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা এখানে ভেরিফিউ নিলাম। এইবার দেখো ভেরিফিউ, এইখানে যে নাউনটা আছে সে নাউনটা বসাবো। ওই যে আমরা একটু আগে পড়ছি ভেরিফিউ পয়েটস, তাহলে এখানে কি হবে, ভেরিফিউ হাজব্যান্ডস, এখানে হাজব্যান্ডস বসাবা, ঠিক আছে? ভেরিফিউ হাজব্যান্ড। এখন সিনসিয়ারেস্ট, এটা আছে সুপারলেটিভ ডিগ্রি। তো তুমি কি সুপারলেটিভ ডিগ্রি বসাবা বলো তো? এটা যেহেতু সুপারলেটিভ ডিগ্রি আছে, তুমি কি সুপারলেটিভ ডিগ্রি বসাবা না, তোমাকে পজিটিভ বসাইতে হবে। এবং সেক্ষেত্রে এস ডট ডট, হ্যাঁ অনেকে এস এর ডট ডট এস দিয়েছো, থ্যাংক ইউ, এস ডট ডট এস দিবা। সো আসো আমরা তাহলে সুন্দরভাবে বলি যে এখানে বলা আছে যে ভেরিফিউ হাজব্যান্ড দ্যাট উই হ্যাভ এভার নোন ওয়ার অ্যাজ সিনসিয়ার অ্যাজ জিম। যারা অ্যান্সার করেছো আমি তাদের নামগুলো পড়তে চাই, কারণ তারা খুবই অ্যাক্টিভ ছিল আজকে ক্লাসে। পূজা মল্লিক দিয়েছ, তারপর হচ্ছে হিমেল রহমান দিয়েছ, রিয়া বুড়ি দিয়েছ, আরাফাত দিয়েছ, অর্ণিকা অধিকারী দিয়েছ, স্বপ্না দিয়েছ, জলকাব্য দিয়েছ। সোহান মোল্লা অ্যান্সার করো না কেন রে সোহান, এ বেটা সোহান। ভদ্র ছেলে সোহান অ্যান্সার করো না কেন? বাকিদের যারা অ্যান্সার করেছো অসংখ্য ধন্যবাদ। মিনহাজুল, মিনহাজুল করেছো, আসান সাদিয়া করেছো,
আব্দুল হাদি করেছো, থ্যাংক ইউ সো মাচ। যারা কষ্ট করে টাইপ করে অ্যান্সার করেছো যে আজকের, হ্যাঁ হ্যাঁ, শুধু ভেরিফিউ লিখছো অনেকে, তাদের কমেন্ট পড়বো না। নূর মোহাম্মদ অ্যান্সার করেছো। আচ্ছা, যদি তুমি এটা করো, এই যে দ্যাট, দেখো তুমি যদি অ্যান্সার এইভাবে দাও, অনেকে দেখলাম অ্যান্সার দিয়েছে ভেরি ফিউ হাজব্যান্ডস দ্যাট উই হ্যাভ এভার নোন, এইটা শেষে লিখছো। অনেকে যারা শেষে লিখছো তাদের তো অ্যান্সার হবে। তুমি যদি দাও এইভাবে ভেরি ফিউ হাজব্যান্ডস ওয়ার অ্যাজ সিনসিয়ার অ্যাজ জিম দ্যাট উই হ্যাভ এভার নোন, তুমি যদি এই অংশটুকু শেষেও লিখো তাদেরটাও অ্যান্সার হয়েছে, তাদেরটা অ্যান্সার হয়েছে। হ্যাঁ ভন্ডর অ্যান্সার করছো ঠিকঠাক, গুড, ওকে। সো আসো আরেকটা আমরা করে শেষ করব। আমরা হলি ক্রসেটটা করি, একটু দ্রুত করব। দেখো এটা করো, ওই ওয়ান অফ দা আছে, আসবেই ওয়ান অফ দা দিয়ে একটা আসবেই। দেখো ওয়ান অফ দা আছে, সবাই দ্রুত করো। ওয়ান অফ দা আছে, তাহলে ওয়ান অফ দা থাকলে কি হবে? ভেরি ফিউ হবে। ওয়ান অফ দা থাকলে কি হবে? ভেরি ফিউ হবে। এরপর দেখো এই যে ভার্সুস, তাহলে আমাদের কি হবে? ভেরি ফিউ ভার্সুস, দেখো ইন ম্যানস লাইফ ইজ অ্যাজ গ্রেট অ্যাজ ট্রুথ। আমি বলে দিচ্ছি কেন? হ্যাঁ আমি বলে দিলাম, যাও, এটা তো পারবা। ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ হবে, এরপরে তোমার কি হবে? নাউনটা বসাবা, ভেরি ফিউ তারপরে নাউন, তাহলে কি হবে? ভেরি ফিউ ভার্সুস, দেখো ভেরি ফিউ ভার্সুস ইন ম্যানস লাইফ ইজ, না আর, আর হবে, কি হবে? আর, যেহেতু ভার্সুস প্লুরাল আছে তার মানে আর হবে, তাহলে ভেরি ফিউ ভার্সুস আর, অথবা ভেরি ফিউ ভার্সুস ইন ম্যানস লাইফ। ইন ম্যানস লাইফ তুমি চাইলে আগেও দিতে পারো, অথবা ইন ম্যানস লাইফ সবার শেষে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাই দেখো ভেরি ফিউ ভার্সুস ইন ম্যানস লাইফ আর অ্যাজ গ্রেট, এখানে গ্রেটেস্ট আছে, হয়ে যাবে গ্রেট, আর অ্যাজ গ্রেট অ্যাজ ট্রুথফুলনেস। শেষ। কার কার হয়েছে? ওকে, এবার আসো দেখো ভাই নামাজের, হ্যাঁ আমরা শেষ করে দিব, সমস্যা নাই। দেখো কি বলেছে, গ্রেটার, ও সরি সরি, এটা তো কম্পারেটিভ চাইছে, আল্লাহ আমি তো পজিটিভ ভাইবা অ্যান্সার করতেছি, সরি সরি সরি, এটা কি ভাইয়া? এটা কম্পারেটিভ চেয়েছে, আমি পজিটিভ করে অ্যান্সার করছিলাম। সো এখানে আমাদের কি কম্পারেটিভ করতে বলছে, তাহলে কম্পারেটিভ থাকলে মনে রাখবা দেন মোস্ট আদার, খুব ইজি জিনিস। দেখো এখানে ট্রুথফুলনেস আছে, ইজ এখানে গ্রেটার হবে, কারণ কম্পারেটিভে গ্রেটেস্ট হয় না। আমরা জানি পজিটিভ ডিগ্রিতে কি হয়? গ্রেট। কম্পারেটিভ হচ্ছে কি? গ্রেটার। আর সুপারলেটিভ হচ্ছে গ্রেটেস্ট। সরি আমি হচ্ছে এতক্ষণ ভাবছি পজিটিভ, সো কম্পারেটিভ খেয়ালই করি না, আবেগে দিয়ে দিছি। সো এখানে খেয়াল করে দেখো ইজ গ্রেটার দেন, এবার মোস্ট আদার ভার্সেস ইন ম্যানস লাইফ, খুবই সহজ। তাহলে দেখো ওয়ান অফ দা থাকলে এই নিয়ম তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। ওয়ান অফ দা থাকলে যদি বলতে করতে বলে পজিটিভ, পজিটিভ করলে হবে ভেরি ফিউ, আর যদি বলে তোমাকে করতে বলে যদি কম্পারেটিভ, তাহলে দেন মোস্ট আদার, কম্পারেটিভ এরপরে দেন মোস্ট আদার। তাহলে এখানে দেখো এই যে কম্পারেটিভ ইজ গ্রেটার দেন মোস্ট আদার। এখন অনেকে বলবে এখানে আর হইলো না কেন? ট্রুথফুলনেস হচ্ছে কি সিঙ্গুলার, এই জন্য কি হচ্ছে এখানে? অবশ্যই ইজ হয়েছে। তাহলে দেখো যদি বলে পজিটিভ করতে পারবা না, ওয়ান অফ দা থাকলে পজিটিভ করতে বললে কি হবে? ভেরি ফিউ ভার্সুস ইন ম্যানস লাইফ আর অ্যাজ গ্রেট অ্যাজ ট্রুথফুলনেস। আর যখন কম্পারেটিভ করতে বলবে, ভাইয়া একজন খালি মেসেজ করে যাচ্ছে, স্যার অনুরোধ করছি আপনি আমার মেসেজটা দেখছেন না, আমরা এসিসি 25 ইংরেজিতে ফেল করেছি, আমাদেরকে একটু পড়ান প্লিজ, আমরা পাস করতে চাই। প্রচুর ক্লাস আছে আমার ইউটিউবে, ভাইয়া ক্লাসগুলো করে নিও, ঠিক আছে? ওকে, সো খেয়াল করে দেখো ভাইয়া, ওয়ান অফ দা থাকলে পজিটিভ ডিগ্রিতে কি হবে? ভেরি ফিউ, কম্পারেটিভ ডিগ্রিতে কি হবে? দেন মোস্ট আদার। শেষ। এই নিয়ম থেকে প্রশ্ন আনলে কোপায়া দিবা, এই নিয়ম থেকে প্রশ্ন আসলে কি কোপায়া দিবা। এবার আসো পরেরটা, দেখো কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে, মানে দুইটা ভার্ব হবে। এইখানে খেয়াল করে দেখো, এইখানে দুইটা ভার্বের জায়গা থেকে তুমি দেখো বাট আছে, বাট মনে রাখবা, বাট মানে বিপরীতমুখী, বাট থাকলে দল তো বসে। তাহলে দেখো ইট মে নট মেক ওয়ান রিচ বাট ইট ব্রিংস পিস অফ মাইন্ড, তাহলে কি বলবা? অলদো ইট মে নট মেক ওয়ান রিচ ইট ব্রিংস পিস অফ মাইন্ড। খুবই ইজি, কমপ্লেক্স থেকে সরি কম্পাউন্ড থেকে কমপ্লেক্স নেওয়া খুবই ইজি, জাস্ট তুমি দেখবা বিপরীতমুখী কিনা।
যদি বিপরীতমুখী থাকে এখানে দেখো বাট আছে, বাট থাকলে দো অলদো বসে, তাহলে দো দেখো সব একই, কোনো চেঞ্জ হচ্ছে না। ইট মে নট মেক ওয়ান রিচ, এরপরে বাকি রকম সব বসাই দেবা, ইট ব্রিংস পিস অফ মাইন্ড। তাহলে বলো ভাইয়া বাট যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে, বাট যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে যদি তুমি কমপ্লেক্স করতে যাও, বাট যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে, আবার বলতেছি ক্লাসের পড়াটা ক্লাসে পড়ে ফেলো, বাট যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে তোমাকে দো অথবা অলদো আনতে হবে। দো অথবা অলদো নিলাম, এবার আসো বাকি অংশ বসায় দাও। এখানে বাটটা কাটা যাবে কারণ বাট হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে বসে, কমপ্লেক্স সেন্টেন্সে না। তাহলে দো অলদো ইট মে নট মেক ওয়ান রিচ, ইট ব্রিংস পিস অফ মাইন্ড, শেষ। তাহলে ভাইয়া বাট যুক্ত যদি আসে সবাই অ্যান্সার করতে পারবো কিনা বলো? বাট যুক্ত আসলে অ্যান্সার করতে পারবো কিনা? সবাই ক্লিয়ার? ওকে, সো দেখো আজকের ক্লাস থেকে তুমি পাঁচটা জিনিস, মিনিমাম পাঁচটা জিনিস মুখস্থ করে যাও। যারা এখন পর্যন্ত আসো শেষ পর্যন্ত, আমি জাস্ট একটা কথা বলবো যে পাঁচটা রুল যেগুলো ইম্পর্টেন্ট রুল এগুলো তুমি শিখে যাবা এবং তোমার হলে মনে পড়বে না ভাইয়া এগুলো পড়াইছিল আমাদেরকে, এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো ইন্টারগেটিভ সেন্টেন্স করতে বলছে। ভাইয়া ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা জানি শুরুতে আমাদের যে কাজটা করতে হবে, এইখানে দেখো আমরা এখানে আবার বলতেছি ভাইয়া মনোযোগ দাও, তোমরা আজকের ক্লাস করে মিনিমাম পাঁচটা নিয়ম পারবা, যে পাঁচটা নিয়মের মধ্যে দুইটা নিয়ম আসবে, দুইটা নিয়ম আসবেই। যারা ধৈর্য ধরে ক্লাস করেছো দুইটা নিয়ম আসবে। তাই দেখো এভরিবডি রেসপেক্টস আ ট্রুথফুল পারসন, তার মানে মনে রাখবা এই যে এভরিবডি, যারা প্রত্যেকে রেসপেক্ট করে কাকে? কে? একজন সত্যবাদী ব্যক্তিকে, প্রত্যেকে, তার মানে হচ্ছে কে সত্যবাদীকে রেসপেক্ট করে না। এটাকে যদি তুমি ইন্টারগেটিভ করতে যাও তার মানে অবশ্যই রিলেটিভ প্রোনাউন আনতে হবে, হু, হুইজ, হুম এগুলো আনতে হবে। তাহলে কি বলবা? হু ডাজ নট রেসপেক্ট আ ট্রুথফুল পারসন, শেষ। তুমি খালি ইন্টারগেটিভ একটা সেন্টেন্স ইউজ করবা। হ্যাঁ, তো এখানে আমরা দেখো এভরিবডি হচ্ছে এটা কি? এভরিবডি রেসপেক্ট, এভরিবডি রেসপেক্টস আ ট্রুথফুল পারসন, সবাই সত্যবাদীকে কি করে? সম্মান করে। আর তুমি বলবে কে সত্যবাদীকে সম্মান করে না? তাহলে হু ডাজ নট রেসপেক্ট আ ট্রুথফুল পারসন। তো এখানে এভরিবডির পরিবর্তে আমরা কি দিব? হু ডাজ নট, এরপরে কি হবে? রেসপেক্ট আ ট্রুথফুল পারসন, শেষ। যেহেতু এখানে ব্যক্তিকে বোঝাচ্ছে এই জন্য হু হবে। এরপর দেখো ইট ইজ লাভড বাই এভরিবডি, সো এটা মানে নেগেটিভ করতে বলছে, হি ইজ লাভড বাই এভরিবডি। তো নেগেটিভ মানে নেগেটিভ ওয়ার্ড আনতে হবে, তাহলে নো ওয়ান হেটস হিম অথবা দেয়ার ইজ নো বডি হু ডাজ নট লাভ হিম। সো এইখানে দেখো এইখানে আমরা দুইভাবে অ্যান্সার করতে পারি। নো ওয়ান হেটস হিম, এখানে লাভের বিপরীত শব্দ হেট দিয়ে দিবা, এরপরে ওইটাকে না বোধক বানায় ফেলবা। তাহলে এখানে দেখো এভরিবডি বলা আছে হি ইজ লাভড বাই এভরিবডি, এটাকে তুমি যদি নেগেটিভ করো তাহলে কি হবে? নো ওয়ান হেটস হিম অথবা দেয়ার ইজ নো বডি হু ডাজ নট লাভ হিম, দুইটা দিলে অ্যান্সার হবে। যেমন আমি এটা করতে দিব তোমাদেরকে যে এভরি মাদার, এটা করো তো দেখি। এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা কি হবে বলো তো? এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে কি হবে? দেয়ার ইজ নো মাদার, এই যে এভরি মাদারের পরিবর্তে তুমি কি দিবা? দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড, শেষ। দেখো এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে তুমি লিখবা দেয়ার ইজ নো মাদার, কোনো মা নাই, হু ডাজন্ট লাভ হার চাইল্ড, একই সিস্টেমে। এভরি ফাদার লাভস হিজ চাইল্ড, তাহলে কি হবে? দেয়ার ইজ নো ফাদার হু ডাজন্ট লাভ হিজ চাইল্ড, একই স্ট্রাকচার। এভরি টিচার, এভরি টিচার, এভরি টিচার টিচেস হিজ স্টুডেন্টস, তাহলে দেয়ার ইজ নো টিচার, দেয়ার ইজ নো টিচার, বাট এখানে দেখো দেয়ার ইজ নো টিচার হু ডাজ নট টিচ হিজ স্টুডেন্ট, যেভাবে এইভাবে অ্যান্সার করে দিবে, শেষ, একই স্টাইলে। অ্যান্ড দেন লাস্ট দেখো ইট ইজ ট্রুথফুলনেস দ্যাট লিডস, এখানে সিম্পল করতে বলছে, দুইটা ভার্ব আছে, দেখো দুইটা ভার্ব আছে, আমরা একটা ভার্ব নিব। এখানে দেখো ইজ একটা ভার্ব আছে ফাইনিট ভার্ব, আবার দেখো লিডস একটা আছে, দুইটা ফাইনিট ভার্ব, একটা আইএনজি করে দিব। এখানে দেখো আমরা এখানে বলতে পারি ট্রুথফুল লিডস দ্য হোল ওয়ার্ল্ড টু পিস অ্যান্ড হ্যাপিনেস। এখন অনেকে বলে ভাইয়া এখানে তো আইএনজি করি না, এখন আইএনজি যেহেতু করি না তাহলে কি করছি? দেখো এখানে ট্রুথফুলনেস এই লিডস দিয়েছি, এখানে ইজ ও ভার্ব ইট ও ভার্ব, তাহলে দেখো ইট ইজ ট্রুথফুলনেস। ওই যে আমরা একটু আগে পড়েছি ইট ওয়াজ
ওই যে 1770 একটা কোয়েশ্চেন মাত্র করছি, ইট ওয়াজ ধার করা, ইট ইজ। সো ইট ইজ এই সাবজেক্ট ভার্ব বাদ দিয়ে দিলে আমাদের হয়ে যাচ্ছে, আমাদের আলাদা করে আর ফাইনিট ভার্ব, দেখো একটা খালি ফাইনিট ভার্ব আছে, ট্রুথফুলনেস লিজ দ্য হোল ওয়ার্ল্ড টু পিস অ্যান্ড হ্যাপিনেস। তো এখানে শুধু একটা ভার্ব আছে, আর একটা ভার্ব আমরা বাদ দিয়ে দিচ্ছি সাবজেক্ট ভার্ব দিয়ে। বুঝাতে পারছি? অথবা তুমি এইভাবে করতে পারো, দেখো ইট ইজ ট্রুথফুলনেস লিড দ্য হোল ওয়ার্ল্ড, এটাকে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে পারো, এটা ভার্বের কি পাস্ট পার্টিসিপল করতে পারো। সো এইখানে তোমাদের এই যে এতগুলো প্রশ্ন তোমরা সলভ করলা, এইখান থেকে তোমরা একবারে ইজিলি মাথায় রাখবা যে 3টা কোয়েশ্চেন তোমাদের আসবে, যে তোমাদের ভয়েস থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, দেখো 3টা কোয়েশ্চেন যখন প্র্যাকটিস করবা, এই আজকের এতগুলা করার না, ভয়েস একটা আসবেই, এই যে ওয়ান অফ দা, ভেরি ফিউ এবং দেন মোস্ট আদার, এখান থেকে একটা প্রশ্ন আসবে। এরপরে আসো তোমাদের এইখানে আরেকটা জিনিস আমরা দেখেছি যে এক্সক্লেমেটরি করতে বলছে, এটাও ইম্পর্টেন্ট। সো তোমরা যখন প্র্যাকটিস করবা অথবা তুমি যখন বেসিক ক্লাস করবা, তোমরা অনেকগুলো পড়ার চেষ্টা করবা না, তোমরা যেটা করবা বুঝে বুঝে বোর্ড কোয়েশ্চেনগুলো পড়বা আগে। এখন টেস্ট পেপার অনেকে সলভ করতে যে মাথা গরম হয়ে যায়, টেস্ট একটু কঠিন, টেস্টে একটু প্রশ্ন কঠিন করা হয়, এটা তোমরা জানো। কিন্তু তুমি যখন হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ করবা, ধরো আমি তোমাদেরকে যদি বলি, ধরো তুমি 2019 সালের, যেহেতু তোমাদের এর আগে শর্ট সিলেবাস ছিল, তুমি যখন আনসার করতে যাবা তখন তোমার কাছে কঠিন মনে হবে না, কারণ বোর্ড কোয়েশ্চেনগুলো তুলনামূলক সহজ হয়। বাট যেগুলো হচ্ছে তোমার টেস্ট পেপারে কোয়েশ্চেন, এগুলো একটু কঠিন হয়। সো তুমি হচ্ছে বোর্ড কোয়েশ্চেনগুলো ধরে ধরে পড়ার ট্রাই করবা, বুঝে বুঝে ব্যাখ্যা সহকারে। তো তোমাদের কাছে শিওর এ প্লাস থাকলে ওইখানে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে, ব্যাখ্যা সহকারে পড়ে নিবা, অন্য কোনো কাজ করা লাগবে না। বুঝাতে পেরেছি? আচ্ছা, সো আমাদের এই টেস্ট পেপার সলিউশন ক্লাসগুলো তোমরা যারা করো এদেরকে বলবো, ভাইয়া তোমাদের প্রচুর প্র্যাকটিস করা হবে ক্লাসে, কিন্তু বেসিক ক্লাসটা তোমাদের জানতে হবে, বেসিক তোমার ভালো করে বুঝতে হবে। বুঝাতে পারছি? যে যত বেসিক জানবা সে তত ভালো আনসার করতে পারবা। আচ্ছা, আর আরেকটা বিষয় ভাইয়া, তোমাদের রিটেন পার্টের জন্য 30 তারিখ থেকে তোমাদের ওয়ার্কশপ শুরু হবে। এই ওয়ার্কশপে সবাই হচ্ছে জয়েন করবা। এই ওয়ার্কশপ তোমাদের রাইটিংয়ের সাথে একটা যুদ্ধ। আমি মনে প্রাণে বিশ্বাস করি এখানে যারা আছো কেউই খারাপ করবা না, প্রত্যেকে ভালো করবা ইনশাআল্লাহ। রাইটিং পার্ট ভালো করা মানেই পরীক্ষা এমনি ভালো হবে, ঠিক আছে? ওকে, সো তোমাদেরকে যে জিনিসটা বলবো, তোমরা রাইটিং পার্টের ক্লাসটা 30 তারিখ থেকে শুরু হবে, কেউ দেরি করবা না, ঠিক আছে? তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবা যে 30 তারিখ শুভ দিন, ওয়ার্কশপের শুরুর দিন। কি ভাইয়া? 30 তারিখ শুভ দিন, ওয়ার্কশপের শুরুর দিন। ওকে, সো দেখা হবে আবার আরও ক্লাসে। যেহেতু নামাজে যাব অনেকে, সবাই ভালো থাকবা। ভাইয়া সায়েন্সের এরা কি রিভিশন? হ্যাঁ, তোমরা যারা আমাদের টেস্ট পেপার সলিউশন কোর্সে ভর্তি হও নাই, হয়ে নাও। টেস্ট পেপার ক্লাসগুলো কিছুটাও যদি তুমি করে যাও, দেখবা যে তোমার কনফিডেন্স লেভেল বাড়বে। ধরো আজকে তুমি পারলা না, মাত্র 10% পারছো, এই 10%ই তোমাকে বুস্ট আপ করবে, এই 10%ই তোমাকে ভালো নাম্বার পেতে সহায়তা করবে। বুঝাইতে পারছি? ওকে, সো সবাই ভালো করে প্রস্তুতি নাও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভাই আপনার ইংলিশ কোর্স আছে? হ্যাঁ, আমার ইংলিশ কোর্স আছে, পেজে নক দাও, পেজে নক দিয়ে ইংলিশ কোর্সে ভর্তি হয়ে যাও। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।